নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। রাত 10:30 মানে আপনারা জানেন নিউজ টপ 9। আজ নিউজ টপ 9-এ কোন কোন গুরুত্বপূর্ণ খবর রয়েছে আসুন দেখি। শুরুতেই ভোটবঙ্গে আবারও এ রাজ্যে অমিত শাহ, সে খবর চোখ রাখবো। আজ সন্ধ্যায় কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে নিউ টাউনের হোটেলে থাকবেন তিনি। আগামীকাল তাঁর একাধিক সভা রয়েছে। সকালে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা করবেন অমিত শাহ। এরপর ঘাটাল এবং পুরুলিয়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা রয়েছে তাঁর। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনেও রোড শো করবেন অমিত শাহ। বিজেপির পাখির চোখ কলকাতা উত্তর কেন্দ্র। আগামী 28 অথবা 29 তারিখে কলকাতা উত্তরে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তারই পাল্টা এবার মুখ্যমন্ত্রীকে সামনে রেখে সভার ভাবনা তৃণমূল কংগ্রেসের। 23শে মে থেকেই কলকাতা উত্তরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তাপস রায়ের পাড়ায় কর্মসূচি রয়েছে। 27 তারিখ তার পদযাত্রা রয়েছে। বেলেঘাটা থেকে মানিকতলা পদযাত্রার পর সভাও করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর আসার খবর সামনে আসতেই তৃতীয় একটি কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। 29শে মে পদযাত্রা এবং সভা করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা উত্তরে তৃণমূলের অন্দরের ক্ষোভ বিক্ষোভ আর চাপা নেই। আর এই আবহেই কলকাতা উত্তরে ঝাঁপাচ্ছে বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের প্রচার তো রয়েছে। বিজেপি মাঠে নামাতে চলেছে 4 রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। আর এই আবহে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে তৃতীয় কর্মসূচির ভাবনা বঙ্গের শাসক শিবিরের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের কার্যালয়ে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি তো তপ্ত হবেই। অভিযোগ, শুভেন্দুর কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। খবর পেয়ে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, অনুমতি ছাড়াই তল্লাশি চালায় পুলিশ। প্রতিবাদে কোলাঘাট থানায় বিক্ষোভ দেখান তিনি। অভিযানের নামে তাকে ফাঁসানোর চেষ্টা বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন শুভেন্দু অধিকারী। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কমিশন চাইলে অভিযান চালাতেই পারে পুলিশ। প্রতিক্রিয়া কারামন্ত্রী অখিল গিরির। আমি আইনি পথে মোকাবিলা করে নেব। ইসিআইকে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। মনে হয়েছে নির্বাচনের সময় নিশ্চিতভাবে কিছু খবর আছে পুলিশের কাছে। এইটা রেড করার জন্য কোনো আদালতের পারমিশন নেওয়ার দরকার নেই। ওটা নির্বাচন কমিশনের নির্দেশ আছে যে কোনো জায়গায়, যেমন রাস্তায় কোনো গাড়ি গেলে নাকা চেকিং হচ্ছে, যে কোনো সময় গাড়ি ধরে যে কোনো সময় যার গাড়ি হোক চেকিং হতেই পারে। তাতে কিছু টাকা উদ্ধার হচ্ছে, বিভিন্নভাবে রেড করে টাকা উদ্ধার হচ্ছে, অন্য অস্ত্র উদ্ধার হচ্ছে। তাতে এখানেও পুলিশ হয়তো কিছু খবর পেয়েছিল, তাতে শুভেন্দুবাবু বিরক্ত হতে পারেন। সেই জন্যেই একটা ভাড়া বাড়িতে সেখানে নাকি পুলিশি অভিযান। নাটক আর কত দেখব? তমলুকে যত খুশি নাটক করুন আপনারা, তমলুকে সিপিআইএম জিতবে। যত খুশি বিজেপি আর তৃণমূল নাটক করে নিজেদের বাইনারি তৈরি করার চেষ্টা করুক, সারা বছর ধরে এরা কেউ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ভোটের মুহূর্তে এইসব গালগল্প দেখিয়ে নাটক করে নিজেদের মধ্যে বাইনারি তৈরি করার চেষ্টা করছে। এই বাইনারি ব্যর্থ হবে। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, মূল অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিয়ে উল্টে আক্রান্ত মিশন কর্মীদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত, যার নাম প্রদীপ রায়, তিনি এখনো অধরা। তবে ঘটনায় দুজনকে এখনো পর্যন্ত পুলিশ আটক করেছে। ঘটনার সূত্রপাত রবিবার ভোর রাতে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র হাতে একদল দুষ্কৃতী শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢোকে। মিশন কর্মীদের ভয় দেখিয়ে বাইরে বার করে দেওয়া হয়। প্রমাণ মুছতে ভেঙে দেওয়া হয় ক্লোজ সার্কিট ক্যামেরাও। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে করা ছিল মুখটা না দেখার জন্য, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সোমবার রাজ্যের নির্বাচনী প্রচারে এসে নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में
कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। প্রধানমন্ত্রী জানেন, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছেই এই নিয়ে কোনো খবর নেই। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমার যদি কোনো গন্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। অথচ ঘটনার দিন অর্থাৎ 19শে মে থানায় গিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মিশন কর্তৃপক্ষ। কিন্তু প্রদীপের বিরুদ্ধে অস্ত্র আইনে কোনো মামলা দায়ের করেনি পুলিশ। অধিকাংশ ধারাই জামিনযোগ্য। রামকৃষ্ণ মিশন 19 তারিখ বিকেলে অভিযোগ দায়েরের 1.5 ঘন্টা পর থানায় যান প্রদীপ রায়। তিনিও মিশনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন। সেই সময় ইতিমধ্যেই মিশনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অর্থাৎ চাইলে পুলিশ হাতের নাগালে পেয়ে প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে পারত, কিন্তু তা না করে প্রদীপের কাছ থেকে পাল্টা অভিযোগ গ্রহণ করে প্রদীপকে ছেড়ে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনকে অভিযুক্ত করে যে ধারা দেওয়া হয়েছে তার মধ্যে শিডিউল ট্রাইব অ্যাক্টের এমন একটি ধারা আছে যার সাজার মেয়াদ 6 মাস থেকে 5 বছর, এবং এক্ষেত্রে রামকৃষ্ণ মিশন চাইলেও এই ধারা যুক্ত হওয়ায় কোনো ক্ষেত্রেই আগাম জামিন সম্ভবপর নয়। এখানেই শেষ নয়, তদন্তে নেমে মিশনের গেটেই তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। মানে মিশনে সাধুদের প্রবেশাধিকার আপাতত বন্ধ। শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার 4 মাইলে মিশনের এই জমিটিকে ঘিরে বিবাদ অবশ্য নতুন নয়, আদালতে মামলাও চলছে। কিন্তু আদালতকে এড়িয়ে রবিবার গভীর রাতে যেভাবে মিশনে ঢুকে জমি মাফিয়ারা হামলা চালায় তা নিয়ে উদ্বিগ্ন মিশন কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে শুধুমাত্র TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক। শিলিগুড়িতে যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি প্রশাসন উইল ট্রাই ইটস লেভেল বেস্ট টু রিস্টোর নরমালসি ইন দ্যাট প্লেস। এবং সেই যে জমি, সেই যে ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু কিন্তু মানব কল্যাণে নিবেদিত, কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি বিষয়টি পারিবারিক। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। উনি প্রকাশ্যে উস্কেছেন, আজকে সনাতনী সংগঠনগুলোকে উনি দাগিয়ে দিয়েছেন এবং তিনি উস্কেছেন। এই প্রমোটারদের পেছনে, জমিদারদের পেছনে শাসক দলের মদত ছাড়া তারা এই ধরনের ঘটনাটা ঘটাতে পারে না। পুলিশও যে এখনো যে পুলিশও যে নিষ্ক্রিয়, এই যে পুলিশও যে এদেরকে কিছু গ্রেপ্তার করতে পারছে না, এর পেছনেও কিন্তু এই শাসক দলে অঙ্গুলি হেলনা আছে বলে আমার মনে হয়। এটা অ্যান্টি সোশ্যালদের কাজ, এটা ইলিগাল কাজ, এটার সাথে কোনো রাজনীতির গন্ধ বর্ণ এটা যারা মেলায় এই ধরনের বিষয়গুলো তারা করতে থাকেন। আমরা আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা পুলিশ এবং প্রশাসন নিশ্চিতভাবেই। রামকৃষ্ণ মিশনের হাতে থাকা এই সম্পত্তি ঘিরে এই টানাপোড়েনকে সামনে রেখে তোলপাড় শিলিগুড়ি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন রাজভবনের 3 কর্মী। ওএসডি সহ 3 কর্মী হাজিরা দেন। প্রায় 3 ঘন্টা পর হেয়ার স্ট্রিট থানা থেকে বের হন তারা। প্রথমবার পুলিশ ডাকলেও হাজিরা এড়ান এই 3 কর্মী। এরপর তাদের দ্বিতীয়বার ডাকে পুলিশ। মঙ্গলবার ব্যাংশাল আদালতে আগাম জামিন মঞ্জুরের পর হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন এই 3 কর্মী। রাজভবনে শ্লীলতাহানির ঘটনায় রাজ্যপালের ওএসডি সহ 3 জনকে 41A CRPCতে তলব করা হয় হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে। প্রথমবার তলব করা হলেও 3 জনের কেউই হাজিরা দেননি। তো পরবর্তীতে দ্বিতীয়বারের জন্য তাদেরকে নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আর সেই হাজিরা দেওয়ার আগে রাজ্যপালের ওএসডি সহ 3 জনই
আদালতের দ্বারস্থ হয়ে তারা জামিন নেন এবং তার পরবর্তীতেই আমরা যেটা দেখতে পেলাম যে হেয়ার স্ট্রিট থানায় এসে রাজ্যপালের ওএসডি সহ যে 3 জনকে তলব করা হয়েছিল তারা হাজিরা দেন। তাদেরকে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ ঘটনার দিন তাদের কোথায় উপস্থিতি ছিল, তারা কি দেখেছিলেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এই যাবতীয় বিষয়ে তাদের বয়ান রেকর্ড করা হয়। আদালত থেকে জামিন নেওয়ার পরেই কিন্তু এই প্রথমবারের জন্যে রাজভবনের শ্লীলতাহানির ঘটনায় রাজ্যপালের ওএসডি সহ 3 জন হাজিরা দিলেন এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তদন্তকারী আধিকারিকদের। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। যোগেশচন্দ্র আইন কলেজের ছাত্র বিক্ষোভ। LLB চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের ফর্ম ফিল আপ করতে বাধার অভিযোগ কলেজের বিরুদ্ধে। 75% উপস্থিতি থাকলেই ফর্ম ফিল আপ দাবি কলেজ কর্তৃপক্ষের। উপস্থিতির হার নিয়ে কলেজের সিদ্ধান্তে পড়ুয়ারা ক্ষুব্ধ। কলেজ ক্যাম্পাসেই পড়ুয়াদের তুমুল বিক্ষোভ, স্লোগান। আজকে প্রায় 150 জনের ছাত্রদেরকে বলা হয়েছে যে আজকে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। একদিন আগেই নোটিশ এসছে আর একদিনের মধ্যেই সবাই 150 জন ছাত্রদেরকে এটা জানানো হয়েছে যে আজকে করবে। সেখানে অনেক দূর থেকে ছাত্ররা যারা আসতে পারছে না তাদের মধ্যে কিছু জনের ইললিগালিভাবে ফরজারি করিয়ে করে সাবমিট করা হচ্ছে ফর্মটা, আর বাকি যারা বলছে যে আমাদেরটা ওইভাবে তাহলে করে দিন, ওদেরকে সাফ না করে দিচ্ছে। আমাদের কাছে এটার অনেকগুলো ছাত্র এমন আছে যারা এটা বলছে। আমরা যখন এটার জবাব ওদের থেকে নিতে গেছি তখন টিচার আর সাথে সাথে স্টাফরা আমায় বলছে যে আমরা এসব কিছু বলিনি। পরে আমাকে সাইডে নিয়ে এসে বলছে যে তোমরা এটা সেটেলমেন্টও করে নাও। প্রথম তো করা উচিত না, তাও যদি জালিবাজি করছে নাও তাহলে এই বাইজনেসটা কেন? কিছু জনের জন্য অ্যালাউ করছেন, কিছু জনের জন্য অ্যালাউ করছেন না কেন? কিছু জনের করানো হচ্ছে, বাকিদের হচ্ছে না কেন? না, সেই লিস্ট তো আমার কাছে আসেনি বা আমাকে এসে তো বলেনি কোনো ছাত্র। আমি কি করে জানবো ভাই? আই হ্যাভ নো নলেজ। আমি শুধু জানি স্মুথলি আমি চেয়েছিলাম, আমার টিচিং এবং নন টিচিং চেয়েছিলেন সমস্তটা সুন্দরভাবে হোক। কিন্তু যেহেতু ওরাই প্রশ্ন তুলেছে, এখন 75% এখন ভাইটাল কোশ্চেন, যাদের নেই তারা পরীক্ষা দিতে পারবে। সেটা আমি করছি। ওটা তো ইস্যুই হতে পারে না, ওটা বেনিয়ম হতেই পারে না। বসিরহাটে দাঁড়িয়ে ভেড়ির মালিকানা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ভেড়ি একমাত্র সেই চাষ করতে পারবেন। ভেড়ি জবরদখল করা যাবে না, ভেড়ির দখলদারি রুখতে কড়া মুখ্যমন্ত্রী। ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক। তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে। কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। কার ভেড়ি কে দখল করছে? দখল তো হচ্ছে সাধারণ মানুষের জমি। জমি কেড়ে নিয়ে সেটা ভেড়ি বানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই। কার ভেড়ি কে দখল করবে? লুট করেছে মানুষের সম্পত্তি। মুখ্যমন্ত্রী তো নিজে বললেন না আমরা জমি ফেরত দিচ্ছি। নবান্ন থেকে তো তালিকা পর্যন্ত দেখিয়ে দিলেন। জমি ফেরত দেওয়ার ক্যাম্প তৈরি হলো। এখন জোর করে কে কার ভেড়ি দখল করছে? যদি কেউ জোর করে ভেড়ি দখল করে সেও তৃণমূল। সরকারের মদত ছাড়া, প্রশাসনিক সহযোগিতা ছাড়া এবং পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কেউ কিছু দখল করতে পারছে না। ভোটের আগে হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম কাণ্ড। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত বেশ কয়েকজন। এদিন বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে দুটি মিছিল বের হয়। একটি মিছিল ছিল তৃণমূলের পুরনো কর্মীদের, অন্যটি তৃণমূলের নবীন গোষ্ঠীর। বিহারি এলাকায় দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ। শাসক দলের নবীন গোষ্ঠীর দাবি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা হয়। পরিস্থিতি সামাল দেয় হাড়োয়া থানার পুলিশ। ঘটনায় 6 জন আহত হয়েছেন। ষষ্ঠ দফার ভোটে বাদ সাধতে পারে ভারী বৃষ্টি। শনিবার 5 জেলার 8 আসনে লোকসভা নির্বাচন। সেই দিনই পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 24 পরগনাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকালই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। শুক্রবারের মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে উত্তর পূর্বে অভিমুখেই এগোবে নিম্নচাপ। সেক্ষেত্রে গন্তব্য হওয়ার কথা বাংলাদেশ, মায়ানমার উপকূল। ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, যদিও গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে এমনটা ইঙ্গিত মৌসুম ভবনের।